ডক্টর ইউনূস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন। কোনো পথ এখনো পাননি, বাকিটা অপেক্ষায় থাকতে হবে। দায় মুক্তির পথ খুঁজছে ইউনূস বাহিনী। ইতোমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক, দুই একজন সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন, কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ডক্টর ইউনূস এবং তার বাহিনী। যে কোনো এক্সিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, ডক্টর ইউনূসকে কোনোভাবে আইনানুগ প্রক্রিয়ায় যাতে অভিযুক্ত করা না যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তার সঙ্গে যে পরিষদবর্গ আছে দেশে দেশের বাইরে, তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে। তৃতীয়ত, তার যে সকল প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য যা কিছু আছে, সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না। রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন, একটা ডিজিটাল ওয়ালেট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি, এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন, এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোনো রকম দায়গ্রস্ত করা যাবে না, এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, অত্যন্ত প্রবীণ আইনজীবী, তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকেও এই বিষয়ে তারা কথা বলেছেন এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। সিনিয়র আইনজীবী ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে সম্মত নন। তিনি ভীষণভাবে ক্ষুব্ধ। সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হবে, সংবিধান মানা হবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে, এরকম অসাংবিধানিক কাজকর্ম, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা, ৩২ নম্বর হামলা, এ সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর কোনো রকম ইউনূসকে সহযোগিতা করতে চাচ্ছেন না। দেশের বাইরের একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে। সেই টিমের যে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনার যে নির্যাস, সেই নির্যাসেও ইউনূস সন্তুষ্ট হতে পারেননি। তারা একটা ইনডেমনিটি আইন করা যায় কিনা এ বিষয়টি নিয়ে ভাবছেন। আবার ইনডেমনিটি আইন করে যে শেষ রক্ষা হয় না সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 1975 সনের 26শে সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক যে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন, সেই অর্ডিন্যান্স তো আইন ছিল না। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে 1979 সালের 9 এপ্রিল সেটাকে পার্লামেন্টে পাশ করেছিলেন, যেটা সংবিধানের ৫ম সংশোধনী হিসাবে গৃহীত হয়েছিল। সেটা যখন আইনে চ্যালেঞ্জ হলো তখন সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন যে না, এরকম কোনো আইন করার সুযোগ নাই এবং এরকম কোনো দায় মুক্তির সুযোগ নাই। অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি দায় মুক্তি নিয়ে মামলা হয়েছিল। সেই দায় মুক্তির মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে কোনো অন্যায়, কোনো অপরাধ অথবা যে বিষয়গুলো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে এমন বিষয়ে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট, পরবর্তীতে আওয়ামী লীগ আমলে বিভিন্ন অপারেশনের বিষয়ে দায় মুক্তির যে সকল ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে সেক্ষেত্রেও তারা সন্তুষ্ট হতে পারছেন না। এখন দায় মুক্তির জন্য পথ পন্থা তারা খুঁজছেন। এই পথ পন্থা কোথায় পাবেন সেটা নিয়ে আইন বিশেষজ্ঞরাও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেননি। ফলে জুলাই ঘোষণায় যে এই সকল বিষয়গুলি থাকতে হবে, সেক্ষেত্রে ইউনূসের ব্যক্তিগত টিম তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। অন্যদিকে তৎকালীন যারা ছাত্রনেতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তারা বলছেন পুলিশ হত্যা সহ মেট্রো রেল
পদ্মা সেতু, টেলিভিশন, রাস্তাঘাট এবং অন্যান্য যে সকল বিষয়গুলি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তাদের কিছু কর্মীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় যে কথাগুলি বলেছেন যে হ্যাঁ আমরাই মানুষ খুন করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা পদ্মা সেতু মেট্রো রেলে আঘাত করেছি, আমরা যদি দীর্ঘদিন পরিকল্পনা না করতাম তাহলে এটা সফল হতো না, এই স্বীকারোক্তিগুলো এখন ফেসবুকে, ইউটিউবে সর্বত্র রয়েছে। ফলে এগুলি এক প্রকার স্বীকারোক্তি হয়ে গেছে। তাহলে এই জাতীয় পরিস্থিতির থেকে পরিত্রাণ কি? আবার একাধিক উপদেষ্টা, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এবং নাহিদ ইসলাম, তারপরে মাহফুজ আলম এবং আর হাসনাত আবদুল্লাহ, এরা প্রকাশ্যভাবে আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী অনেক কথা বলেছেন। কেউ কেউ তো বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই সংবিধান রাখা হবে না। আবার বঙ্গবন্ধু ভবন, যেটা আমাদের একটা প্রত্নতাত্ত্বিক জায়গা ছিল এবং রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল, সেটা ভেঙে ফেলার সময় প্রশাসনের কেউ কোনো দায়িত্ব পালন করেন নাই। যারা দায়িত্ব পালন করেন নাই তারা যদি দায়বদ্ধ হন তাদের অবস্থাটা কি হবে? যে সকল কর্মকর্তাদের জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদের চাকরিতে থাকা অবস্থায় বিদায় করা হয়েছে, তাদের কি হবে? সুপ্রিম কোর্টের বিচারকদের মারধর করার কথা বলে, হামলা করে তাদের বাড়িঘর এবং সুপ্রিম কোর্টে আগুন দেওয়ার কথা বলে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা, অন্যান্য বিচারকদের বাধ্য করা, বিভিন্নভাবে যে সকল ঘটনা ঘটানো হয়েছে সেগুলো নিয়ে একটা টিম এখন হোমওয়ার্ক করছেন। এই হোমওয়ার্ক যারা করছেন তারা কোনো ফয়সালা আসতে পারেননি। সেই ক্ষেত্রে জুলাই ডিক্লারেশনের ভিতরে তারা কি কি বিষয়কে অন্তর্ভুক্ত করবেন এবং এটাকে সংবিধানের যদি বিএনপির আগ্রহ অনুযায়ী বা বিএনপির সম্মতি অনুযায়ী যদি তফসিলভুক্ত করা হয় তাতে কি কোনো পরিত্রাণ হবে? কারণ তফসিল তো ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পার্ট না। তফসিলে অনেক কিছু থাকে, কিভাবে শপথ হবে তার স্ট্রাকচার থাকে, নানা কাহিনী থাকে। ফলে ওই জায়গায় কিন্তু তারা গিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। এখন সেফ এক্সিটের জন্য প্রশাসনে যারা আছে, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যারা সিভিলিয়ান আছেন, তারা কতটা নিশ্চয়তা দেবেন এই সকল বিষয় নিয়ে এখন ঘরমাক্ত অবস্থা। স্পেশাল টিম, ছাত্রদের টিম যেভাবে কাজ করছে একইভাবে ইউনূসের ব্যক্তিগত টিম কাজ করছে। এই ক্ষেত্রে ইউনূসের টিম এবং ছাত্রদের টিমের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। কে কারটাকে নিশ্চিত করাতে পারবেন সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাবার প্রেক্ষিতে যে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে গেছে, সেই অপরাধের দায় কে নেবে? কতজন পুলিশ মারা গেছে সেটার এখনো সরকার কোনো রিপোর্ট সংগ্রহ করতে পারেননি। কোনো কোনো জায়গায় লাশ তুলে আবার পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেম ছাড়াও যে বিচার হতে পারে সেটা এই সরকারই নতুন করে শুরু করেছেন। আবার রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে অনেকগুলো কার্যক্রম শুরু করা হয়েছে। যেমন রাষ্ট্রপতির অধ্যাদেশের ধারাবাহিকতায় এখন আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনালটা করা হয়েছে আইসিটি, সেখানে বিচার করছে। ওই অধ্যাদেশ যদি নির্বাচনে যে সরকার ক্ষমতা আসবে তারা যদি অধ্যাদেশটাকে আইনে পরিণত না করে তাহলে কি হবে? একইভাবে ডক্টর ইউনূস যে দায়িত্ব গ্রহণ করলেন, সুপ্রিম কোর্টের কাছে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট তার উপদেষ্টামূলক এখতিয়ার এক্সারসাইজ করে পরিষ্কারভাবে বলছেন, অত্যন্ত জরুরি রাষ্ট্রীয় নির্বাহী কাজ পরিচালনার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তাদের শপথ পড়াতে পারেন। সুপ্রিম কোর্ট কোথাও বলেন নাই রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। তাহলে এই সরকারের স্ট্যাটাসটা কি? এই সরকার তো সাংবিধানিক সরকার না। সুপ্রিম কোর্ট এরকম সরকার গঠন করতে বলে নাই। মহামান্য রাষ্ট্রপতিও এইরকম সরকার গঠন করার জন্য সুপ্রিম কোর্টের কোনো অনুমতি চান নাই। রাষ্ট্রপতি সেক্ষেত্রে পরিষ্কার, সুপ্রিম কোর্টও ক্লিন অবস্থায় রয়েছে। তাহলে এই সরকারের স্ট্যাটাস কি? তারা যে প্যাডে সিলে বিভিন্ন জায়গায় লিখছেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রধান উপদেষ্টা, কেউ উপদেষ্টা, তাহলে তাদের স্ট্যাটাসটা কি? একইভাবে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে তাহলে এই প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা? তিনি কার উপদেশে কাজ করছেন? সেই প্রশ্নটা আসছে। এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্ল্যান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না, ঘরমাক্ত হয়ে যাচ্ছেন ইউনূস বাহিনী। দুই শিবিরে বিভক্ত,
যারা জঙ্গি স্টাইলের ঘটনা ঘটিয়েছিলেন তারা তাদের সেভের জন্য পথ খুঁজছে, ইউনূস এবং তার লোকটা পথ খুঁজছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যারা বিদেশি নাগরিক, তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এটা দিতে পারেন কিনা, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। কারণ বাংলাদেশে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করতে গেলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরো কিছু টার্মস কন্ডিশন আছে। এই ক্ষেত্রে ইউনূসের ক্যাবিনেটে, তার কথিত ক্যাবিনেটে অনেকেই আছেন যারা সেক্ষেত্রে ডিসকোয়ালিফাইড। এই ডিসকোয়ালিফাইড লোকদের কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? তারা যত কাজ করেছেন সেই কাজের বৈধতা কি? আবার বিশ্বের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা যদি কোনো চুক্তি করে থাকে, এই চুক্তি করার লিগাল স্ট্যাটাস তাদের ছিল কিনা, এখতিয়ার ছিল কিনা, সেই প্রশ্নটা এখন সামনে চলে আসছে। এর পাশাপাশি গত 11 মাসে দেশের ভিতরে যে নৈরাজ্য হয়েছে, মব হয়েছে, আইন পরিপন্থী কাজ হয়েছে, সেটা যাদের হুকুম হয়েছে তারা কি এই হুকুম দিতে এখতিয়ার সম্পন্ন ছিলেন কিনা, সেই প্রশ্নগুলো সামনে আসছে। সেফ এক্সিট তো দূরের কথা, এক্সিটের জন্য যে মিনিমাম জায়গাটা দরকার সেই জায়গাটাও নাকি ইউনূসের টিম যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কেউ খুঁজে বের করতে পারেনি। আইসিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পূর্বে নিযুক্ত ব্রিটিশ যে আইনজীবীকে নেওয়া হয়েছে তাকে নাকি এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি নাকি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। একসময় ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের একাধিক প্রবীণ সিনিয়র সংবিধান বিশেষজ্ঞরা তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। দেশের অভ্যন্তরে এখন কোনো আইনজীবী পাচ্ছেন না। আইনে যেখানে সুযোগ নাই সেখানে আইনজীবী কয়েক ডজন আনলেও তো সুযোগ নাই। সংবিধানকে স্থগিত না করে শপথ নিয়েছিলেন, সেক্ষেত্রে শপথই বলেছেন আই উইল প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দিস কনস্টিটিউশন, অর্থাৎ এই সংবিধানকে সংরক্ষণ করবেন, সহজ ভাষায় যদি বলি মেনে চলবেন। তো এই সংবিধানকে মানতে গেলে অসাংবিধানিক যে কাজ করছেন সেটা বেআইনি, এই বেআইনি কাজ করলে সেটা অপরাধ। সেই অপরাধ যারা করেছেন তারা শাস্তিযোগ্য অপরাধের অপরাধী। এ জাতীয় একটি কঠিন পরিস্থিতিতে শেষ মুহূর্তে এসে ইউনূস বাহিনী নানা দিকে খুঁজেও কোনো পথ এখন পর্যন্ত পাননি। আমার বিশ্বস্ত সোর্সের যে তথ্য সে তথ্যেই পর্যন্ত। দেখা যাক না কি আইন বাইর করেন, কারণ পৃথিবীর কোনো দেশে এরকম কোনো আইনের সুযোগ নাই। তিনি মিষ্টি মিষ্টি কথা বলে সুদের ব্যবসা করে মানুষকে যেভাবে আকৃষ্ট করেছিলেন তার পক্ষে এখন আর কেউ নাই। দেশের সিনিয়র সাংবাদিকরা, পত্রিকা সম্পাদকরা, তীব্র আওয়ামী লীগ সমালোচক, গণমাধ্যমের ব্যক্তিরা তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন। কোনো পথ এখনো পাননি, বাকিটা অপেক্ষায় থাকতে হবে। বলছিলাম সেটা হচ্ছে যে 1 আগস্ট মাসের যে শুরু, সেই দিন থেকেই শেখ হাসিনা তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড, এতদিন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিলেন, কথা বলছিলেন, এই প্রথম তিনি একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করলেন, একটি সাংগঠনিক বৈঠক করলেন এবং সেখানে প্রেসিডিয়াম সদস্যদের অনেকে উপস্থিত ছিলেন। সকলে নয়, কারণ তিনি মিটিং একসাথে করা সম্ভব নয় বলে, এটা তো তিনি আর ঢাকার গণভবনে নেই, সবার সঙ্গে মিটিং করতে পারছেন না। তিনি পর্যায়ক্রমে এই মিটিংটা শুরু করলেন, এটা এক। আর 2 যেটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে যে তিনি খুব দ্রুত বাংলাদেশে ফিরতে চাইছেন। মানে আমি ঢাকা স্পেসিফিক বলছি না, কিন্তু বাংলাদেশে ফিরতে চাইছেন, বাংলাদেশের মানুষের মধ্যে থেকে কাজ করতে চাইছেন। সেটা খুবই কঠিনতম একটা বিষয়, কিন্তু এই পর্যন্ত তার মানসিকতা এটাই আর কি শুনলাম আমি। সেই কারণে আমার মনে হয়েছিল যে এই দুটো, অনেকের তো আগ্রহ আছে যে শেখ হাসিনা ভারতে বসে তিনি কি করছেন। নানাবিধ তোমাদের বাংলাদেশের যে বিভিন্ন গণমাধ্যম নানাবিধ গল্প চালিয়েছে, তাকে অমুক জায়গায় মর্নিং ওয়াক করতে দেখা গেছে, তো অমুক শপিং মলে কিছু কেনাকাটা করতে দেখা গেছে, এবং তিনি নাকি তার টাকা ফুরিয়ে গিয়েছিল তাই তিনি টাকার জন্য জোগাড় করে আবার শপিং করেছে। এসব নানাবিধ গল্প ছিল, এরকম এই গল্পগুলো গল্পই, গল্পের গরু অনেক সময় গাছে উঠে যায়, সেটা কিন্তু সেটা না। রাজনৈতিক শেখ হাসিনা তিনি আরেকটি জিনিস, সেটা আরেকবার ঠিক 1 বছর
তার বিদায় হয়েছে এবং নতুন সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, প্রতিষ্ঠিত হয়েছে বা যারা ক্ষমতায় এসেছে তারা, তাদের 1 বছর হয়েছে। এই সময়টাতে তিনি কিন্তু আবার পুনরায় ঘোষণা করলেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আসেন। তিনি যেদিন চলে এসেছিলেন অনেক জল্পনা আছে যে তাকে সেনাবাহিনী পদত্যাগপত্রে সই করিয়েছিল ইত্যাদি ইত্যাদি, আমরাও শুনেছিলাম তাই। কিন্তু তিনি নিজে বলছেন যে তিনি পদত্যাগ করেন এবং সেটা তিনি লিখিত ভাবে বললেন, মানে শুধু মুখে বলেছেন আমি সূত্র মারফত জেনেছি তা বলছি না, তার লিখিত বিবৃতি পেলাম সেদিন। তিনি বলেছেন আমি এখনো প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি। এইটাই ছিল ব্রেকিং নিউজ। এই যে আপনি প্রেসিডিয়ামের বৈঠকটা বললেন, এটা কি প্রেসিডিয়াম সদস্যরা সরাসরি ছিল না এখন না, কেউ কেউ সরাসরি ছিল, তারা সরাসরি, কেউ কেউ অনলাইনে যোগ দিয়েছিলেন শুনেছি, তারা অনলাইনে যোগ দিয়েছে। যেমন চিকিৎসার কারণে কেউ দিল্লিতে আগে থেকেই ছিলেন, তিনি কিন্তু এক্ষেত্রে তার বিশেষ অনুমতি সহ তাদেরকে দেখা করানো হয়েছিল এবং তিনি দেখা করতে চেয়েছিলেন এবং ফলে তিনি দেখা করেছেন। এবং সেক্ষেত্রে অবশ্যই বলতেই হবে যে ভারত সরকারের সহযোগিতা ছাড়া তো সম্ভব না, সহযোগিতা ভারত সরকারের আছে এবং তারা করেছেন। এবং প্রথম শুনেছি 7 জন ছিলেন বৈঠকে। প্রেসিডিয়াম সদস্যের মধ্যে তো একজন মারা গিয়েছেন, মতিয়া চৌধুরী, আর আরেকজন তিনি, তার কোনো আমি জানি না, হদিশ নেই, লিটন ভাই, তিনি রাজশাহীর মেয়র ছিলেন, তো তার খবর জানি না তিনি কোথায়। এই মিটিং এ ওবেদুল কাদের কিন্তু ছিলেন না। ওবেদুল কাদেরের সঙ্গে শুনেছি পরে বৈঠক হবে, বাদ বাকি আরো বৈঠক আগামী সপ্তাহে 8টা বৈঠক হওয়ার কথা আছে। এটাও একটা বলতে পারো ব্রেকিং নিউজ যে একটি বৈঠকেই সীমাবদ্ধ নয়। আসলে এই বৈঠকগুলো থেকে যেটা মনে হয় আগামী দিনের রাজনৈতিক রণনীতি শেখ হাসিনা তৈরি করছেন, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকা পালন করবেন। এটা কি আগস্টের 1 তারিখে না আগে? এটা না, আগস্টের 1 তারিখ, একদম ঠিক আগস্ট মাস, হচ্ছে প্রথম দিন। প্রেসিডিয়াম সদস্য আমরা যতটা জানি ভারতে যিনি আছেন জাহাঙ্গীর কবির নানক, তিনি কলকাতায় থাকেন। এর বাইরে প্রেসিডিয়াম সদস্য ভারতে কে আছেন আমরা স্পষ্ট না, কিন্তু না স্পষ্ট নয়, কিন্তু যারা যুক্ত হয়েছিলেন এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম যুক্ত হয়েছিলেন, এদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ধরো এসিফ কামাল, সুরজিৎ নন্দী, সুজিত নন্দী, আরেকজন যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন তিনি, এবং আরেকজনও ছিলেন। ফলে এটা আমি কিন্তু খুব নিশ্চিত নই যে এর মধ্যে কারা মানে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছিলেন, কারা ফিজিক্যালি যুক্ত। কিন্তু ফিজিক্যালি যুক্ত হয়েছিলেন দিল্লিতে, এবং আমার সঙ্গে দেখাও হয়েছে, আমি সেটার নাম বলছি না কার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সেটা দেখা হয়েছিল বলেই এটা জানতে পেরেছিলাম। এবং তারা চাইছিলেন যে একটু মিডিয়া আউটরিচ করতে, বা মিডিয়ার কাছাকাছি পৌঁছতে। তার আগে তো তুমি জানোই যে আমাদের জাতীয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে একটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন একটা প্রেস কনফারেন্স করেছিল আর কি, তাদের ঘোষণাও দিয়েছিল করবে বলে, সেখানে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রী উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু উপস্থিত হননি আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এই কারণেই যে তারা মনে করেছেন ওই সময় বাংলাদেশে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল, শোকের পরিবেশ বাংলাদেশে। এই অবস্থায় রাজনীতি করাটা সঠিক মনে হয় না, সেই কারণে নেতারা নেতৃবৃন্দ উপস্থিত হননি। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের যিনি প্রেস কনফারেন্স করেছিলেন, যে প্রেস কনফারেন্সটা ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে নানাভাবেই, কেউ প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রেস কনফারেন্স করতে পারলো না, ব্যর্থ হলো। কেউ আবার সঠিক একটা পুরো কি ঘটেছিল প্রেস কনফারেন্স তার একটা পুরো ঘটনাটার একটা বিবরণ দিয়েও রিপোর্ট করে। যেমন দিল্লি খুব বিশ্বাসযোগ্য সংবাদপত্র দ্য হিন্দু, সেখানে খুব রিপোর্ট হয়েছিল যে তারা কি বলতে চাইছেন, হিউম্যান রাইটস ওয়াচ কি নিয়ে কি সেদিন বলবেন, সেটা পুরো ভার্বাটিম রিপোর্ট হয়েছিল। এবং সেটা আমার মনে হয় সেটাই সবচেয়ে বিশ্বাসযোগ্য ক্রেডিবল রিপোর্ট হয়েছিল। আপনি যে নামগুলা বললেন তাদের কেউ কেউ যুগ্ম সাধারণ সম্পাদক, কেউ কেউ সাংগঠনিক সম্পাদক। যেমন এস.এম. কামাল হোসেন, তিনি কিন্তু সাংগঠনিক সম্পাদক। বাহাউদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য না, প্রেসিডিয়াম সদস্য শুধুমাত্র এখানে জাহাঙ্গীর কবির নানক। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী হচ্ছেন মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ। তিনি ভারতে কোথায় আছেন আমরা স্পষ্ট না, কারণ তিনি এখন পর্যন্ত কোনো মিডিয়ায় আসেন নাই।
তিনি এখন বিডি পার্সন নেই। তার বাড়িতে, গাজীপুরের বাড়িতে হামলা হচ্ছিল। হামলা হওয়ার সময় এলাকার লোকজন সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে বাংলাদেশে একটা গ্রেপ্তার অভিযান হয়, অপারেশন ডেভিল হান্ট নামে। ওই ঘটনাটার পরে গ্রেপ্তার অভিযান হয় এবং যারা হামলা করতে গিয়েছিল তাদেরকে নয়, যারা প্রতিরোধ করতে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এটা একটা বাংলাদেশে বেশ বড় একটা আলোচিত ঘটনা সেটা। আর একটা ব্যাপার আপনি বললেন যে একটা লিখিত স্টেটমেন্ট, এটা কি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সিগনেচার করেছেন এখানে? হ্যাঁ, এই স্টেটমেন্টটা যেখান থেকে প্রচারিত হয়েছে সেটা ভেরিফাই করেছিলাম আমি। এখানে একটা শেখ হাসিনার সেক্রেটারিয়েটও আছে, ঠিক আছে, একটা সচিবালয় আছে ছোটখাটো। সেই সচিবালয়ের কিছু কিছু লোকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তো তারা জানিয়েছিলেন আমাকে, যখন এটা পাঠানো হয়, পাঠানোর পর এটা ভারতের কোনো কোনো গণমাধ্যম ছেপেওছে, ছাপে নিয়ে যেতে না, এটা ইংরেজিতে লেখা একটা বয়ান যেটা আছে, এবং তাতে শেখ হাসিনার বিবৃতি বলে এটা দেওয়া হয়েছিল। এবং এটাকে তারা ডিনাই করছে, কারণ তাতে এমন কিছু নেই যে তাতে ডিনাই করার মতো কিছু থাকবে। তাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, কিভাবে সরকার চলছে, সাধারণ মানুষের কি দুর্বিষহ অবস্থা, সেক্ষেত্রে, এবং কয়েকদিন শেখ হাসিনা তো একটি কোনো টেলিগ্রাম যে গ্রুপ আছে, সেই গ্রুপের সভাতে প্রায় একই কথাই তিনি করেছেন। ফলে মানে কথার মধ্যে খুব মানে ফাঁক আছে বা কোনো পার্থক্য আছে, এরকম একটা কিছু পাইনি। ফলে এটাকে ধরে নিচ্ছি যে আমি প্রকৃত অর্থে জেনুইন স্টেটমেন্ট, এই আর কি। এটা কি স্বাক্ষর করা ছিল বিবৃতিতে? বিবৃতিটা আমার কাছে তো হোয়াটসঅ্যাপে এসেছিল, কিন্তু আমি নিজে ভেরিফাই করেছি তার সচিবালয় থেকে। এই সচিবালয় জানিয়েছে ইয়েস, এটা জেনুইন স্টেটমেন্ট। আপনার হোয়াটসঅ্যাপে কারা পাঠিয়েছে, সচিবালয় থেকে না অন্য কোথাও? অন্য একজন থেকে পেয়েছিলাম আমি, তাকে জানতে চেয়েছিলাম এটা সঠিক কিনা, বলছে সঠিক। তারা অন্য কাউকে পাঠাচ্ছিল আর কি, ভারতের কিছু মিডিয়াকে পাঠিয়েছিল, এবং সেই মিডিয়া থেকেও আমার কাছে এসেছিল, ভারতের প্রথম সারির দৈনিক গুলোকে গিয়েছিল সেই স্টেটমেন্ট। শেখ হাসিনা, এই যে আপনি বলছেন বাংলাদেশে ফিরে আসতে চান, শেখ হাসিনা কিন্তু এরকমই, শেখ হাসিনাকে যারা জানেন তিনি কিন্তু এইরকম নেচারের, কিন্তু যেমন 1/11 সময় উনাকে যখন লন্ডন থেকে আসতে দেওয়া হচ্ছিল না, ওনার টিকিট কনফার্ম করা হচ্ছিল না, তিনি কিন্তু একদম জোর করে এসেছিলেন। এবং তখন যখন আসেন তখন বিলাত থেকে আওয়ামী লীগের কিন্তু একদল নেতা তার সাথে এসেছিলেন বাংলাদেশে। এখানে আসার পরে সেই নেতা, ব্রিটিশ সিটিজেন, তারা সিলেটের একটা বাড়ি থেকে গ্রেপ্তার হন। এবং শেখ হাসিনা যখন আসেন পরবর্তীতে উনি গ্রেপ্তার বরণ করেছিলেন এখানে এসে। কাজেই শেখ হাসিনা আবার আসতে পারেন, এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলো, এটা তার নেচার কিন্তু সেটা পারমিট করে। সেটা আপনি নিশ্চয়ই জানেন, গতকালকে বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা সাক্ষ্য গ্রহণ হয়েছে একজনের, এবং অ্যাটর্নি জেনারেল এমন কিছু ভাষা ব্যবহার করেছেন সেটা আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের সহ্য করা কঠিন। সেই প্রতিক্রিয়াটা নিশ্চয়ই আমরা পাবো খুব তাড়াতাড়ি। আপনি কি নিশ্চিত যে এটা কয়জন সরাসরি অথবা কয়জন অনলাইনে, এমন কোন তথ্য আছে আপনার কাছে? না, এই তথ্যটা গোপন থাকাই ভালো। এই তথ্যটা প্রকাশিত হওয়া শেখ হাসিনার নিরাপত্তার ক্ষেত্রে এবং সেই সব নেতাদের নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা বিঘ্ন ঘটাতে পারে। কারণ এই যেখানেই তারা থাকুন, মানে বাংলাদেশের বাইরে, সেখানে যে খুব নিরাপদে থাকবেন বা তাদের উপর এখানেও আক্রমণ হবে না এমন কিন্তু নয়। হতেই পারে চোরাগপ্তা আক্রমণ, গোটা বাংলাদেশে যে মব জাস্টিস চলছে তার কিছু প্রতিফল এখানে ঘটতে পারে। একজন দুজন সন্ত্রাসী তারা একটা হামলা করলে তাদের তো 1 মিনিট লাগে হামলা করতে, তাই না? ফলে সে কারণে আমার মনে হয় নিরাপত্তার কথাটা বিবেচনা করেই তাদের এই হদিশ কলকাতা, আগরতলা, গুয়াহাটি কি লন্ডন, এটা না প্রকাশ করাটাই তাদের নিরাপত্তার পক্ষে ভালো বলে আমার মনে হয়, এবং সেফটির পক্ষেও এটা ভালো। আপনি যাদের নাম বলেছেন, যাদের সাথে বৈঠকটা হয়েছে, তাদের একজনকে আমি গত সপ্তাহে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু এখনো কিন্তু আমাদের সাথে অনলাইনে যুক্ত হন নাই, এবং যুক্ত হন নাই, ফোনে আলাপ হয় বিভিন্ন সময়। তখন আমি জিজ্ঞেস করলাম, সবাই তো কথাবার্তা বলছেন, আপনি বলবেন কবে? তখন বলবেন হ্যাঁ খুব তাড়াতাড়ি বলবো। তখন আবার জিজ্ঞেস করলাম আমি কি আজকালকে চেষ্টা করবো? বলে না, শনি রোববার পরে আমি যোগাযোগ করবো। শনি রোববার চলে গেছে, আজকে সোমবার।
পরবর্তী বৈঠকের কোনো ধারণা আছে আপনার? আমি এদের থেকেই শুনেছি যে এই ধরুন আগামী সপ্তাহে এরকম একটা বলা হয়েছে টেন্টেটিভ, সেই সপ্তাহটা আগামী শনিবারে তো 9 তারিখ, তার মধ্যে কিনা বা তার পরের সপ্তাহে কিনা সেটা এখন নিশ্চিত নই। একটা অর্থাৎ যেটা মধ্যে সিদ্ধান্তটা দিনটা বড় না, সময়ও বড় না, বড় হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক বৈঠক শুরু হলো এবং সাংগঠনিক বৈঠকের প্রক্রিয়াটা পর্যায়ক্রমে হবে এবং পর্যায়ক্রমে হওয়ার পরে তারপরে তিনি হয়তো এই ব্যাপারে একটা সুচিন্তিত সিদ্ধান্ত কিছু নেবেন এবং যেটা সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেবেন। এই আলোচনাটা করে তিনি তথ্য সংগ্রহ করছেন, মতামত নিচ্ছেন এবং ফলে এবং কিন্তু সেটা কিন্তু অনির্দিষ্টকাল নয়, সেটা আমি বলছি খুব দ্রুত নেবে, হয়তো আগস্ট মাসের মধ্যেই নেবে, 31শে আগস্টের মধ্যে হয়তো নিতে পারবে। তো এই সময়টার মধ্যে তিনি খুবই সাংগঠনিক নানা ধরনের বৈঠক করবেন বলে আমি জানি। এখন এই বৈঠকের মধ্যে একমাত্র ওই মুক্তিযোদ্ধা মন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী কিন্তু ছিলেন। আপনি বৈঠকে যারা ছিলেন আপনি উল্লেখ করেছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ হয়েছে, তো ওই বৈঠক সম্পর্কে তারা কোনো তথ্য দিয়েছেন আপনাকে? না, তারা প্রথম তথ্য তো তারা দিয়েছেন বলেই তো আমি বলতে পারছি। সেটা হচ্ছে তারা তথ্য দিয়েছেন যে যেটা ওই বিবৃতিতে লেখা আছে সেটা সম্পূর্ণ সত্য। তো সেই কথাটা তিনি নেতাদেরও বলেছেন, যে কথাগুলি তিনি লিখিত ভাবে বলেছেন সেই কথাগুলি তিনি এই নেতাদেরও বলেছেন। এক, দুই হচ্ছে প্রত্যেক নেতার তাদের একটা অনুভব হয়েছে তারা যেন ঢাকাতে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক করছে এবং তারা ভারত সরকারের যে ব্যবস্থাপনা তার ভূয়সী প্রশংসা করেছে, তাকে যে ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তার প্রশংসা করেছে এবং তাদের মনে হয়েছে যে তারা নিজেরা যতটা মুষড়ে পড়েছিলেন, যতটা ভেঙে পড়েছিলেন বা যতটা হতাশগ্রস্ত, নেত্রীকে দেখে তা মনে হয় তিনি আজও যেন তিনি ক্ষমতাচ্যুত কিন্তু তার মেজাজ তিনি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন এবং মেজাজটা তার প্রধানমন্ত্রী, এটাই বলতে চাইছি। ফলে তারা তিনি কিন্তু ওদের বলেছেন যে তোমরা কিন্তু কেউ কেউ হয়তো একটু আবেগ প্রবণ হতে চাইছিল, তিনি বলেছেন এটা আবেগের সময় নয়, আবেগ দেখানোর সময় নয়, এটা বাংলাদেশের মানুষ কষ্টে আছে, ফলে তাদের কাছে কিভাবে আমরা আবার একটা অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠা করে দিতে পারি সেই লক্ষ্যেই আমাদের কাজ করা দরকার, সেই লক্ষ্যেই এগোনো দরকার। ফলে এখন এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আর তিনি বলেছেন এটাও আর একটা কথা যে বাংলাদেশে এই ঘটনাটা যে প্রথম ঘটেছে এমন না, বাংলাদেশের ঘটনা তো ঘটেছে 71 থেকে 75-এর পর, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর টানা 91 পর্যন্ত একটা সেনা শাসন, সেনা সমর্থিত শাসন চলেছে। তারপরেও আবার ক্ষমতা গণতান্ত্রিক সরকার, তথাকথিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আবার সেনা শাসন হয়েছে। সেই সেনা শাসন সেনা সমর্থিত সরকার দীর্ঘ সময় ধরে ছিল ক্ষমতায়, তাদেরকে হঠাৎ মাঠে নেমে আন্দোলন করতে হয়েছিল। সেই আন্দোলনে করার পরিপ্রেক্ষিতে সেই সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এবং সেই নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, যেটাকে বাংলাদেশে এখন পর্যন্ত আমি বলছি 75-এর পরবর্তী সময়ে সমস্ত নির্বাচনের মধ্যে সব থেকে নিরপেক্ষ, অবাধ বলে বলা হয়। বিদেশি সংবাদ মাধ্যমরা তারা স্বীকার করেছিল যে টাইম ম্যাগাজিনের একটা কথা আমার মনে আছে, যেটা সেই সময় আমার কাছে রয়েছে, সেটা আমি আমার বইতেও আমি লিখেছি, বলেছিল অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশে আওয়ামী লীগকে হারানো সম্ভবই। তাদের কারণ একটা দেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে তো এই দলটি, তার অর্থ কি এই ভারতীয় তো স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিল জাতীয় কংগ্রেস, তারা কি পরাস্ত হয়নি? পরাস্ত হয়েছে, কিন্তু স্বাভাবিক নির্বাচন হলে তাদের এখনো যে জনসমর্থন আছে সেই জনসমর্থনটা এত প্রবল যে সেই নির্বাচনে হওয়ার পর থেকে একটানা ক্ষমতায় থেকেছেন শেখ হাসিনা। তবে সেই সেনা সেই ক্ষমতার মধ্যে তাকে বহুবার আক্রমণের মুখে পড়তে প্রাণহানি সংখ্যা দেখা দিয়েছিল, বিদ্রোহ হয়েছিল। বাংলাদেশের চক্রান্তটা তুই বলে চক্রান্ত বা ষড়যন্ত্র, এটা তো মানে নতুন ইতিহাস না, এটা ঘটতেই থাকে ঘটে, তিনি সেই ইতিহাসগুলোর কথাই বলেছেন। সুতরাং আবার যে ভবিষ্যতে এটা বদলাবে না, অর্থাৎ তিনি এক কথায় বলেছেন যে 5ই আগস্ট যে আবার হবে না এমন কোনো কারণ, 5ই আগস্ট আবারও হতে পারে, পুনরাবৃত্তি করতে পারে, অন্যভাবে করতে পারে, গণতন্ত্রের পক্ষে 5ই আগস্ট করতে পারে। একটা তথ্য আছে তিনি তার এই বৈঠকের আগে বা পরে তার পরিবারের সদস্যদের সাথে তার একটা গেট টুগেদার হয়েছে, এই ব্যাপারে কোনো তথ্য আছে আপনার কাছে? না, সেটা গেট টুগেদার বলতে যখন ঈদের সময় তিনি মিলিত হয়েছিলেন পরিবারের সঙ্গে, তার পুত্র ছিল, কন্যা ছিল, তার বোন ছিল, রেহানা ছিলেন, সেগুলো তো ঈদের একটা ঈদ পালনের ব্যাপার ছিল আর কি, সেটা তো অন্য হিসেবে। আর এই সময়ের মধ্যে হ্যাঁ কিছু পরিবারের সদস্যের সঙ্গে তার
কথা হয়েছে, পরে হয়েছে, আপনি তুমি যেটা বলতে চাইছো পরে হয়েছে, আমার কাছে খবর ছিল আগেই হয়েছে। ফলে সেটার একটা বড় কারণ ছিল সেটা হচ্ছে যে তিনি মানে খুবই মরিয়া হয়ে উঠেছিলেন যে তিনি আর এখানে থাকতে চাইছেন না, তিনি ফিরতেই চাইছেন, বন্দী হলে হবো আবার যাবো এরকম। তো সেইটা তার পরিবারের সকলের সঙ্গে একটা আলোচনা করে পরামর্শ করতে চাইছেন যাওয়াটা কতটা সঠিক। কারণ উনি যখন, তুমি যে উদাহরণটা দিয়েছিলে যে লন্ডন থেকে তিনি ফিরে আসার পর যে গ্রেপ্তার, আজকের পরিস্থিতি সেরকম। কারণ তখন জনমানুষটা তদানীন্তন সেনা সরকারের বা সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে ছিল। আজকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনরোষ আমরা দেখেছি, অন্তত অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা দেখেছি সেটা একটা সরকার দীর্ঘকাল থাকলে তার একটা ইনকামেন্সি হয়, সেটা ছিল। কিন্তু তার অর্থে এই 1 বছরের মধ্যে কিন্তু মানে অস্বাভাবিক রকমের একটা কিন্তু জনমানুষের কিন্তু পরিবর্তন ঘটে গেছে। মানে তারা দেখতে পাচ্ছেন যে তাদের ধারণা ছিল যে সত্যি সত্যি প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে, তা নয়। বাংলাদেশের অবস্থা বরং দিনে দিনে আরো বিপর্যয়ের মুখে পড়ছে। সাধারণ মানুষ, শ্রমিক সম্প্রদায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। নেতা নেত্রীদের কি অবস্থা সে আপনারা সবসময় জানেন, তাদের তো দেখতে পাচ্ছি, প্রকাশ্যে দেখতে পাচ্ছি, তারা ভালোই আছেন, বড় বড় গাড়ি চড়ছেন। একসময় টিউশনি করে চালাতেন, এখন বড় বড় গাড়ি চড়ছেন। তো ফলে তারা তো খারাপ নেই, তারা ভালোই আছে, কিন্তু সবাই কি ভালো আছে? সবাই ভালো। সেই পরিস্থিতিটা এখন ধীরে ধীরে জনরোষের মধ্যে একটা জনরোষ কিন্তু তৈরি হচ্ছে, যেটা প্রকাশিত হচ্ছে না, কিন্তু সেই জনরোষটা কিন্তু একটা, আমি বলবো ধীরে ধীরে একটা বারুদের স্তূপের আকার ধারণ করছে। একটা স্ফুলিঙ্গ দরকার। সেই স্ফুলিঙ্গটা অনেকে মনে করেন যে সেটা যেটা পৌঁছালে হয়তো সেটা বিস্ফোরণ হবে। এইটাই আর কি আপাতত মনে হয়। সেটা কবে কখন হবে এটা এখন আমি জানি না, এটা পরবর্তী বৈঠকের পর জানতে পারলে অবশ্যই আমি তোমাকে জানাবো। আপনি ভারতীয় সাংবাদিক, ভারত সরকারকে আপনি ভালো জানেন, বুঝেন। এই যে ভারতের সাথে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত দৃশ্যত সম্পর্কটা স্বাভাবিক হয় নাই। ভিসা সহ নানা কিছু কিন্তু কার্যক্রমগুলো স্বাভাবিক হয় নাই। ভারতীয় অর্থায়নের যেসব প্রকল্প বাংলাদেশে চলছিল সেগুলা যে চালু আছে, সেগুলার কার্যক্রম চলছে, সে সম্পর্কে তথ্য আমাদের কাছে নেই। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা চলে আসতে চাচ্ছেন? একটু কথা বলুন। আপনি কি মনে করেন শেখ হাসিনা চলে আসতে চাচ্ছেন? ভারত সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি 5ই আগস্টের পরে যে আস্থার জায়গাটা, আশ্রয়ের জায়গাটা, আতিথেয়তার জায়গাটা তৈরি হয়েছিল, সেটা কি অনেক সচল আছে? না, দেখো প্রথম কথা, তিনি ভারত সরকারের আশ্রিতা, ভারত সরকার তাকেই ব্যবস্থা করে। বললাম নেতারা যে তাকে বলেছেন যে কিভাবে তিনি আছেন, সেটা ঠিক বলেছে, একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে তিনি আছেন। ফলে ভারত সরকার মুখে নাই ঘোষণা করুক যে তিনি প্রধানমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রীর সমান মর্যাদা দিয়েই রাখা। তিনি যদি কোনো কারণে যদি তিনি দেখা করতে চান, ধরো তুমি দেখা করতে এলে, একটা প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে গেলে যেরকম প্রোটোকল মানতে হয় তাই প্রোটোকল মানতে হবে। মোবাইলটি জমা রেখে যেতে হবে, সবই সেই প্রোটোকল কিন্তু আছে, সেই প্রোটোকল মেনেই করতে হবে। 1, 2 হচ্ছে এতগুলো যে বৈঠক হচ্ছে বা নেতারা যে আছেন, সেটা কি ভারত সরকার জানা নেই? ভারত সরকার তো জানা আছে। ভারত সরকার যদি বলতে পারতো না যে একদম খবরদার এসব করা যাবে না, তা তো নয়, করা তো চলছে, হচ্ছে, প্রশ্রয় আছে আপনি যদি বল। কিন্তু একই সঙ্গে কিন্তু বর্তমান ইউনূস সরকারকে যে টোটালি ওই সমস্যাটা যেটা উল্লেখ করেছো, ভিসা বা ইত্যাদি বিষয়, সেটা আছে, জটিলতা আছে, বন্দরগুলো স্বাভাবিক নয়, সেখানে স্থল বন্দর দিয়ে বাণিজ্য আমদানি রপ্তানি কমে গেছে, হচ্ছে না, এটা ঠিকই। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সম্পর্কটা একেবারে যে বিচ্ছিন্ন করে রাখা আছে তাও কিন্তু নয়। তুমি হয়তো জানো, আমি বলেওছি অন্য জায়গায়, বাংলাদেশের বর্তমান যিনি নতুন নিযুক্ত হয়েছেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি পশ্চিমবঙ্গ সফর করেছেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এই সপ্তাহটা তিনি উত্তর পূর্বাঞ্চলকে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা ল্যান্ডলক বলেছিলেন। তিনি সেই ল্যান্ডলক উত্তর পূর্বের 7টি রাজ্য 7 সিস্টার্স ঘুরে এসেছেন। 7 সিস্টার্সটা আমি বলছি, কিন্তু 7 সিস্টার্সে যাননি, কিন্তু তিনি গিয়েছিলেন মেঘালয়, তিনি গিয়েছিলেন আসামে, তিনি গিয়েছিলেন ত্রিপুরায়। সেখানকার মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তাদের সঙ্গে বৈঠক করেছেন, থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক করেছেন। বহুবিধ, তার যদি টুইটার অ্যাকাউন্ট খুলে রাখো দেখতে পাবে বহু চমৎকার তিনি ছবি পোস্ট করেছেন, কিভাবে তাকে আতিথেয়তা দেওয়া হয়েছে, কিভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেটা কি ভারত সরকারের অনুমতি ছাড়া হয়েছে? তা না, এটাও ভারত সরকারের অনুমতি। কারণ এটা রওনা হওয়ার ঠিক আগে তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাউথ ব্লকে দেখা করে গিয়েছেন।
আগামী কয়েকদিনের মধ্যে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারবেন কথা শুনেছি। এবং বাংলাদেশের আরেকটি দল বিএনপি, তারা এখনো পর্যন্ত আমি বলবো গোপনে যোগাযোগ রাখে, এখনো প্রকাশ্যে নয়। কেউ কেউ এসছিল নদীর, আসেননি তা না, এসেছিল। তো ফলে ভারত সমস্ত অপশন প্রায় বলতে পারো যে ভারতের দিক থেকে খুলে রাখা আছে। একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে সেটা খুবই কিন্তু চিন্তাজনক। সেটা হচ্ছে জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে, জঙ্গিবাদ মাথা চুড়ে দাঁড়াচ্ছে, জেলে আটক যারা ছিল তারা ছাড়া পেয়েছে। এগুলো ভারতের নিরাপত্তার পক্ষে খুবই চিন্তাজনক বিষয়। কয়েকদিন আগে মিয়ানমার বর্ডারের সীমান্তে বেশ কিছু জঙ্গি শিবিরকে ভারত সেনাবাহিনী ধ্বংস করেছে। উলফা বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের 3 জন নেতা নিহত, সেকেন্ড ইন কমান্ড নিহত। প্রথম যিনি পরেশ বড়ুয়া, তিনি কোথায় কেউ জানেন না, তিনি এখনো সম্ভবত পলাতক। কিন্তু আপনাদের মহামান্য সরকার, বাংলাদেশের সরকার তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, তার ফাঁসির আদেশটিকে যাবজ্জীবনের বঞ্চিত করেছেন, হয়তো আগামী দিনে জামিনও দিতে পারে। ফলে তখন হয়তো ঢাকার ময়দানে আমরা পরেশ বড়ুয়াকেও দেখতে পাবো, আশা করছি, যদি এই অবস্থা চলতে থাকে। কেয়ারটেকার সরকার দীর্ঘায়িত হওয়ার থাকার একটা প্রবণতা বাংলাদেশে আছে, অতীতেও ছিল, এখনো দেখা যায়। ফলে বাংলাদেশের অদ্ভুত বিষয়, সংবিধানে যা লেখা আছে তা কোরআনে যা লেখা থাকে তা মানা হয় না, সংবিধানে যা লেখা থাকে তাও মানা হয়। কোরআনে লেখা আছে সুদের ব্যবসা করা যাবে, সুদের ব্যবসা হয়। ব্যাংক আছে, ব্যাংক অবশ্যই ইউজ করেননি, আগে থেকেই আছে। ইউজ তো শুদ্ধ শুরু করেছিল না তার কাজ। ফলে এগুলো তো সুতরাং এগুলো ভাবের ঘরে চুরি, আমি বলি ভাবের ঘরে চুরি। ধর্মকে সামনে রেখে ধর্মের আড়ালে যাবতীয় অধর্মীয় কাজ, অকোরআনীয় কাজ করা হয়ে থাকে। আপনাদের কর্মকর্তাকে রেসের মাঠে দেখা যায়, রেস খেলতে কলকাতায়, এবং গর্বের সঙ্গে বলেন আমার ঘোড়া জিতেছে। জানি না কোরআনে এটা অনুমতি আছে। কোরআনের কথা বাদই দিলাম, আমি কোরআনের পণ্ডিত নেই, মোল্লা নই, বলতে পারবো না, মৌলবী, এটা আপনারা ভালো বলবেন। কিন্তু সংবিধানে লেখা আছে কেয়ারটেকার সরকার কতদিন থাকতে পারে। যে সংবিধানে যতদিন লেখা থাকার কথা তার চেয়ে কি বেশি সময় নেই? সেটা বলতে পারেন যে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে হয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে একটা কেয়ারটেকার সরকার, কার্যত অন্তর্বর্তী নাম দিলেও আসলে কেয়ারটেকার সরকার। তো কেয়ারটেকার সরকারে তো কেয়ারটেকারের মতো কাজ করা হবে, অর্থাৎ দৈনন্দিন কাজকর্ম যাতে চলে, সরকারি অফিস যাতে খোলা থাকে, সরকারি কর্মচারীরা যাতে বেতন পান, বাকি ব্যবসা বাণিজ্য যাতে স্বাভাবিক থাকে, সেটা দেখা কেয়ারটেকার সরকারের কাজ। কেয়ারটেকার সরকার নির্বাচিত সরকারের মতো কাজ করছেন, আমি দেখতে পাচ্ছি। বিদেশ সফর করছেন, বিদেশি চুক্তি করছেন। কেয়ারটেকার সরকারের এমন ঘটনা কোথাও আজও দেখা যায়। কেউ যদি ওই সুকুমার রায়ের হজমরলও করে থাকে তাহলে বুঝবেন যে কিম্ভূত কিমাকার, যে জন্তুগুলো দেখা যেত সেগুলো কল্পনা করেছিলেন বকচ্ছপ, বক এবং কচ্ছপের মিশ্রণ, এসব জিনিস আমরা দেখছি। ফলে এটা বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে, এটা ভারত জোর করে কিন্তু চাপিয়ে দিতে পারে। ফলে আপনি যেটা বললেন যে ভারত সরকার কি, ভারত সরকার সব দিক করে, হ্যাঁ বলতে পারো যে একমাত্র জামায়াত বা জঙ্গিদের সঙ্গে মনে করেন হেফাজত কি জামায়াত কিংবা হিজবুত তাহরির। হিজবুত তাহরির তো ভারতে নিষিদ্ধ, কারণ তোমাদের দেশে তো খোলাখুলি তারা ময়দানে ঘুরে বেড়ায়, তারা আন্দোলন করে। কালকে তো ছাত্রদের মিটিং এ দেখলাম হুজুরেরা উপস্থিত হলো বিরাট সংখ্যা, টুপি মাথায় দিয়ে। তাহলে ছাত্ররা নিজেদের চরিত্র প্রকাশ করছে, সেটা বিশেষ জনসমর্থন। একটা জিনিস এই কথাটা জোর দিয়ে আমার কালকের উপলব্ধি যেটা হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা 24 সালে শেখ হাসিনা বেদে ঐক্যবদ্ধ একটি জনতার, তথাকথিত জনতার আন্দোলন দেখেছিলাম 1 বছর আগে, সেই আন্দোলন কিন্তু দ্বিধা বিভক্ত, আপাতত 3 ধারায় বিভক্ত হয়ে গেছে। একটা ছাত্রদের, একটা বিএনপি, একটা জামায়াত, কেউ কারোর মুখ দেখা দেখি। ফলে এটা একটা, জানি না এটা ইংলিশ সরকারের রণনীতি কিনা, যে এদিকে বিভক্ত করে রাখা, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের পলিসি ছিল। তো এখন সেরকম কি হয়ে যায়, সেই কারণে হয়তো তিনি বলছেন নির্বাচন ঘোষণা দেবেন 5 তারিখে। তো ছাত্ররা একটা যেটা দিয়েছে, ঘোষণা দিয়েছে, সেটা তো ইস্তাহার, সেটা ভোটে জিতলে তারা ওইটা করবে। কিন্তু এখনো তো তাদের পার্টির এখনো নিবন্ধন হয়, হয়তো হয়ে যাবে। কিন্তু তারা যে চাইছেন জোর করে শাপলা তাদের প্রতীক দিতে হবে, শাপলা তো জাতীয় ফুল, জাতীয় ফুল কারণ কি কোনো নির্বাচনী প্রতীক হতে পারে? হয় না, অন্য কিছু তারা চাক, অন্য কিছু নিশ্চয়ই দিয়ে দেবে নির্বাচন। আমরা 24-এ দেখেছিলাম, আজকে 25-এ সেটা দেখা যাচ্ছে না। সেই ঐক্যবদ্ধ চেহারা নেই। সেই মিটিং গুলোতে সেই ধরনের বিপুল জনসমাবেশ হয়েছে তাও নয়, যে ছবিগুলো দেখেছি। ছাত্রদল আলাদা একটা মিটিং করেছে শাহবাগে, এবং সেখানে কিছু লোকজন হয়েছিল, এটা ঘটনা। আগামী এরপরে তো 5 তারিখে ঘোষণার পর জুলাই সনদটাও তো মানে বাস্তবায়ন করতে গেলে পার্লামেন্ট লাগবে, তাই না? পার্লামেন্ট মানে নির্বাচিত এমপি লাগবে, তাছাড়া তো করা যাবে না। ঘোষণার জন্য ঘোষণা হলো, কিন্তু সেই ঘোষণায় সবাই একমত হয়েছেন কি হয়নি সেটা এখনো ক্লিয়ার নয়। অর্থাৎ
যে ঘোষণাপত্রটা জারি হবে সেই ঘোষণাপত্রটা সর্বসম্মতিক্রমে হবে, নাকি সেখানে নোট অফ ডিসেন্ট থাকবে, অর্থাৎ বিরোধিতা কোথাও করবো সেগুলো থাকবে, সেগুলো কোনো স্পষ্ট না। 8ই আগস্ট যেহেতু ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, সেদিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এটা শুনছি। ফলে 8ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, হয়তো সেই দিন তিনি নির্বাচনের সময়সীমা, নির্বাচন তো তিনি বারবার বলছেন যে ফেব্রুয়ারি, একবার এপ্রিলও বলে ফেলেছিলেন, যে ফেব্রুয়ারিতেও এখন ঠিক করছে। এবং আমরা এখনো জানি সেনাবাহিনী যেটা বলেছিল প্রধান, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই যাবে, এবং চাই আমরা জানুয়ারিতে ব্যারাকে ফিরে যেতে। তো যদিও আইন শৃঙ্খলার দায়িত্ব এখনো তাদের উপর আছে, এটা সত্যি খুবই, আর্মির হাতে আইন শৃঙ্খলা থাকার অর্থটাই প্রমাণ হচ্ছে কোনো সভ্য দেশে থাকে না। সভ্য দেশে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে, এখানে আর্মি বিপর্যয়ের জন্য আসে, যেটা প্রাকৃতিক দুর্যোগেও আসে, আর আইন শৃঙ্খলা যদি ব্যাপক অবনতি হয় সেখানে আসে। ফলে আইন শৃঙ্খলা যে স্বাভাবিক নয় এটা বড় প্রমাণ, কারণ সেনাবাহিনী এখনো ব্যারাকে ফেরেনি, যতই দাবি করে থাকুন ইউনূস সরকার বা তাদের লোকেরা যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে সেনা কেন এখনো রাস্তায় সড়ক, এই প্রশ্নটা তো করা উচিত। আমাদের তো, আমরা ভারতের যেসব দেখিনি বলে এগুলোকে আমাদের কাছে ব্যতিক্রমী রাষ্ট্র। বাংলাদেশ বহু অর্থে ব্যতিক্রমী, এবং সত্যি সত্যি আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, যে পট পরিবর্তন নিয়ে এবং গবেষণার প্রয়োজন আছে, এবং গবেষণা করা প্রয়োজন। এরকম বিচিত্র দেশ কোথাও নেই। আর কিছু কিছু আছে যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, সেসব দেশ আছে, কিছু আফ্রিকার কিছু দেশে হয়তো আছে, কিন্তু আফ্রিকাও তো এখন সভ্য হয়ে গেছে অনেকটাই, এবং তাদের সব দেশে গণতন্ত্র, তারা গণতান্ত্রিক পথেই তারা নির্বাচিত সরকার হন। সেনা শাসন যেখানে আছে খুবই কম, একমাত্র দক্ষিণ এশিয়াতেই আমরা দেখি, বা দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন মায়ানমারের হাতে এখনো সেনাবাহিনী, বাংলাদেশে তা নয়, কিন্তু সেরকম যেন না হয়। আর যাই হোক, এটা বলবো যে এই পরিস্থিতিতে একটা এখনো প্রায় কোন পরিস্থিতি কোন দিকে, আমার মজার কথা মনে পড়ে গেল যে একবার বাংলাদেশে ঢাকায় গিয়ে ভোটের সময় জিজ্ঞেস করেছিলাম মাঝের এক কৃষককে, চাচা কি বুঝছেন হাওয়া কোন দিকে? হাওয়া তো চতুর্দিকে। এখানে বাংলাদেশে এখন হাওয়া হচ্ছে চতুর্দিকের হাওয়া। সেই কৃষকের কথা আমার মনে পড়ে যায়, হাওয়া চতুর্দিকে, কোন দিকে একটা নির্দিষ্ট দিকে বলছেন, এটাই বাংলাদেশ। কালকে আপনি ঢাকার যে সমাবেশগুলো বলেছেন, দুই সমাবেশের মূল আওয়াজটা ছিল, এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও বলেছেন শেখ হাসিনাকে তারা আর রাজনীতি করতে দেবেন না বাংলাদেশ, মির্জা ফখরুল বলেছেন। এবং সরকারের একজন উপদেষ্টা ফরিদা, যিনি ফরহাদ মাজারের পার্টনার, তিনি বলেছেন শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে পারে না, বা বিচারটা শেষ না করে তারা ক্ষমতা ছাড়তে পারেন না। ঠিক কথা। আরো একটা কথা একজন বলেছে, ছাত্র নেতা, কোন একটি দলকে সরিয়ে আর একটি দলকে ক্ষমতায় আনার জন্য আমরা বিদায় বিপ্লব করি, সেটা ভুলে যাওয়া যাবে না। সেটা খুবই চমৎকার কথা। কালকেও বলা হয়েছে, একটি দল ভাবছেন তাদের সময় সোহাগা, যে এই সময় আওয়ামী লীগ নেই, কালকে গিয়ে গণভবন দখল করে প্রধানমন্ত্রী ক্যাবিনেট তৈরি করে আবার সব চলবে স্বাভাবিক। কারণ ওই যে একটি দলকে সরিয়ে আর একটি দলকে ক্ষমতা দেওয়ার জন্য বিপ্লব হয়নি, এটা জুলাই বিপ্লবের মূল নির্যাস। এটা মাথায় রাখা দরকার বাংলাদেশের সব রাজনৈতিক অর্থাৎ একটা অরাজনৈতিক ব্যবস্থা গড়ার জন্য জুলাই বিপ্লব। ভারতের সাথে সম্পর্কে একটা অগ্রগতি আছে ইউনূস সরকারের, যেটা দিল্লি দখলের কথাবার্তা এখন নেই। আম গেছে আপনাদের সবার কাছে, আমটা আপনারা আগেও পেতেন, আমটা এবারও গিয়েছে। আমটা কিভাবে বিলিবন্টন হলো, কোনো তথ্য আছে আপনাদের কাছে? না, তথ্য এটা সাধারণত সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্যাবিনেট মন্ত্রী, যারা মূলত বাংলাদেশের সঙ্গে যেসব মন্ত্রণালয়গুলো জড়িত, সেই সব মন্ত্রী, কিছু রাজনৈতিক নেতা কর্মী এবং কিছু বাছাই করা সাংবাদিক, তাদেরই সাধারণত দেওয়া হয়ে থাকে, এবং সেভাবে এবারেও তাই হচ্ছে, এবারেও সেভাবেই দেওয়া হচ্ছে। সেই বাছাই করা সাংবাদিকের মধ্যে আপনি ছিলেন? আরে বাছাই করা সাংবাদিকদের মধ্যে যদি বড় তালিকায় আমার নাম ছিল, তালিকাটা আছে আমাদের, তালিকায় আমার নাম ছিল না, কিন্তু আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, স্নেহ করেন, মনে করেন ইনি বাংলাদেশের একজন শুভানুধ্যায়ী, সেই কারণে আমাকে আলাদাভাবে দেওয়া হয়েছে। কিন্তু তাও আমি বলতে পারি কোনো দ্বিধা নেই যে যতটা ওই বড় বড় সাংবাদিকরা পেয়েছেন, আমি ক্ষুদ্র সাংবাদিক বলে পরিমাণে কমই পেয়েছি, কিন্তু পেয়েছি। এটাই দেখো, উপহারটা কখনো ওজন দিয়ে মাপা। তো ফলে এটা আমি সেই হিসেবেই গ্রহণ করেছি এবং
আড়িবাঙ্গা আম তো নিশ্চয়ই খুবই চমৎকার আম, এই বিষয়ে কথা। ছাত্রদের সমাবেশ যেটা কালকে ছিল সেখানে তাদের ভবিষ্যতে কি কি করবে আর কি করবে সেই জায়গাতে বাংলাদেশে ইন্টারনেটের আরো প্রসার বা গবেষণার প্রসার এই বিষয়গুলো আপনি ছিল না, কিন্তু সামরিক খাতে আর কোন কোন জায়গায় বাংলাদেশ সমৃদ্ধ হবে, সাবমেরিন থেকে আরম্ভ করে নানা কিছু কিন্তু আছে সেখানে, সেটা কি আপনি মনে করেন তাদের ভারত তৃতীয়ত বিদ্বেষের একটা ভবিষ্যৎ কর্মসূচি হতে পারে? বাংলাদেশের মতো একটা ছোট দেশ আর কত সাবমেরিন লাগবে? সাবমেরিন নিয়ে যাবে কোথায়? ভারত ছাড়া তো কোথাও আসার জায়গা নেই। এক মায়ানমারের দিকে যেতে পারে, আছে তো দুটো সাবমেরিন তো আগেই দিয়েছিল, ঠিক সেগুলো তো আছে, কিন্তু শেখ হাসিনার সময় থেকেই আছে। তিনিও তো সমস্ত দেশের সঙ্গে অস্ত্র সংগ্রহ করেছিলেন, করেনি যে তা না, তিনি ভারত সরকারের কিছু কিছু আপত্তি হচ্ছে, সেটা তাদের বলছেন, ইচ্ছার কথা বলছেন, একটা মানে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছে, সে ঘটনা ঠিক আছে, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা তো জনগণের সমর্থন নিয়ে করতে হবে। কিন্তু তাই বলে শহীদ স্মৃতিতে, শহীদ স্মারকে গিয়ে জুতা পরে সম্মান জানানো, এটা কি ধরনের সম্মান জানিয়েছেন শহীদদের, সেটা আমার কাছে খুব একটা প্রশ্ন বলে উঠতে মানে হয় তাদের আসলে এই শহীদ স্মরণে শহীদটা কেন শহীদ হয়েছিলেন, এই বোধটা, এই বিশ্বাস, এই আদর্শের বিরোধী তারা, তাই সেখানে তারা জুতো পরে উঠতে সাহস থাকে, তাই না? এটা আসলে ওই আদর্শের বিরোধী বলে। এখন এটা বাংলাদেশের মানুষ যদি মেনে নেন তো মেনে নেবেন, সেটা তো আমাদের কি করার আছে, করণীয় কিছু নেই। কিন্তু ছাত্ররা যেটা করেছেন সেই ধরনের তো আমি দেখলাম না, যে ব্যাপক কাতারে কাতারে লাখ লাখ লোক গিয়ে হাজির হয়েছে তাদের জন্য, তাও তো দেখলাম না। আবার বৃষ্টি করলে অনেকে ভয় পালিয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল দেখে। কিন্তু ওই যেগুলো ঘোষণা হয়েছে সবই ঠিক আছে। রাজনৈতিক কর্মকাণ্ড 1 বছর পরে যেটা করেছেন সেটা তারা আমার থেকে ভালো বুঝবেন, যে ভোটের ময়দানে দাঁড়ালে কতটা ভোট পাবেন সেটা আশা করি কালকে পরিষ্কার। এই জন্য ভোটটা তাদের কাছে খুব প্রাম্য নয়, ভোটটা খুব অগ্রাধিকারের বিষয়। গৌতম লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় নিলাম আপনার। আগামীতে কিন্তু অপেক্ষায় থাকবো, আপনি আমাদেরকে ব্রেকিংটা দেবেন। শেষ করবো একটা কথা নিয়ে, আপনি হিন্দু, ভারতে খুব বিশ্বাসযোগ্য একটা মিডিয়া, হিন্দু রিপোর্ট আসলে কি বলা হয়েছে সর্বশেষ আওয়ামী লীগকে নিয়ে? না, আওয়ামী লীগকে নিয়ে না, হিন্দুর যে রিপোর্টটা প্রেস কনফারেন্স সম্পর্কে যেটা বেরিয়েছিল, যে কারা প্রেস কনফারেন্স করেছিল, প্রেস কনফারেন্সে কি কি তথ্য দিলেন, তথ্যগুলো হচ্ছে এই জুলাইয়ের বিপ্লবের, তথাকথিত বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত কতজন পুলিশ মারা গেছেন তাদের তালিকা, ছবি সহ, কত সাধারণ মানুষ মারা গেছেন, এবং আওয়ামী লীগ নেতা কর্মী কত মারা গেছে, এবং কি বলে কত সাংসদ জেলে আছেন, 800-র উপরে সাংসদ জেলে আছেন, তাদের একটা তালিকা ছবি সহ প্রকাশ করা হয়েছিল। সেই তথ্যগুলো দিতে, আর গতকাল একটা তথ্য আর একটা এসছে, প্রকাশিত হয়েছে, যে 600-র উপরে সাধারণ মানুষ, হিন্দু মুসলমান সবাই আছে, তাদেরকে কিভাবে নৃশংসভাবে মব জাস্টিসের দ্বারা খুন করা হয়েছে। এই তথ্যগুলো কালকেই দেখলাম যে সিপিজে, জার্নালিস্টদের যে আন্তর্জাতিক সংগঠন, তারাও একটা বিবৃতি দিয়েছে, সাংবাদিকরা কি, আমি জানি না, কালকে আমাকে বিবিসি থেকে ফোন করেছিল, ওরা কিছু রিপোর্ট করেছে কিনা আমি এখনো দেখিনি। তো ফলে এই যে বর্তমান অর্থাৎ মাটিতে মুখ লুকিয়ে বাস্তব অবস্থাকে অস্বীকার করে কোনো লাভ হয় না, কারণ রাজা যদি বলে, তাতে উলঙ্গ রাজা যে বল কাহিনী, রাজার গায়ে কাপড় নিয়ে রাজা জানেন না, তিনি মনে করছেন রাজ পোশাক পরে আছে, তা তো নয়। বাস্তব পরিস্থিতি তো সবাই জানে, সেটা চেপে রাখা যায় না বেশি, সেটাকে একটা মিথ্যার মোড়কে চেপে রাখা যাবে না, না তো ধর্মের মোড়কে চেপে রাখা, কোনোভাবেই চেপে রাখা যায়। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ ভারত চায়, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং সকলকে নিয়ে অন্তর্মুখী একটা সমাজ ব্যবস্থা, সেটা ভারত দেখছে, সেটা ভারতের স্বার্থের জন্য, এটাই বলেছে।